আসসালামু আলাইকুম এডিসিবাসী, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিগত কিছুদিন আগে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 প্লাস নিয়ে একটা এক্সপ্লেনিং পারফরম্যান্স টেস্টিং ভিডিও করেছিলাম। আর তারও কিছুদিন আগে আমরা K30 আলট্রার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করেছিলাম। সো সবাই ওয়েটিং এ ছিলেন যে রেডমি K30 আলট্রার রিভিউটা কখন আসবে, এন্ড ফাইনালি হিয়ার ইট ইজ। আজকে চলে এসেছে রেডমি K30 আলট্রার একটা ফুল রিভিউ। তো এখন এখানে কথা হচ্ছে যে মিডিয়াটেক নিয়ে সবারই কোয়েশ্চেন থাকে যে ভাই মিডিয়াটেক কিরকম পারফর্ম করবে লং রানে গিয়ে। তো মিডিয়াটেক হেলিও G90T কিন্তু এখনো বেশ ভালোই পারফর্ম করছে, বাট ডায়মেনসিটি তো একদম নতুন সিরিজ। সো এটা কেমন পারফর্ম করবে, তাই আমরা ডিসাইড করি টানা বেশ কয়েকদিন ব্যবহার করে কি কি ফেস করেছি একেবারে ইউজার এক্সপিরিয়েন্স উপরে হিসাব করে একটা রিভিউ বানাবো। আজকে শেয়ার করবো রেডমি K30 আলট্রার গত 1.5 মাসের আমাদের ইউজার এক্সপিরিয়েন্স, সাথে টুকটাক কিছু কথাবার্তা থাকবে এর শক্তি যোগানদাতা মিডিয়াটেক ডায়মেনসিটি 1000 প্লাস নিয়ে। তো আমরা কিন্তু ডায়মেনসিটি 1000 প্লাস নিয়ে একদম এর এক্সপ্লেইনড পারফরমেন্স টেস্ট গেমিং টেস্ট করেছিলাম। যদি ভিডিওটা কেউ মিক্স করে থাকেন এবং যদি কারো ডিটেলসে জানার ইচ্ছা থাকে তাহলে সেই ভিডিওটি যেয়ে দেখে আসতে পারেন। উপরে যে আই বাটন থাকবে সেখানে এখনই পপ আপ হবে এনি টাইমে, যে জাস্ট ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে থাকছে রেডমি K30 আলট্রা এবং রিভিউ না থাকছে আমি আরিফুল ইসলাম ইমন। আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের স্পন্সর রাকিব ইলেকট্রনিক্সকে আমাদেরকে K30 আলট্রাটা প্রোভাইড করার জন্য। বসুন্ধরা সিরিজ লেভেল 6-এ তাদের শপ, চাইলে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপটি। তাদের ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজ লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে দেখে আসতে পারেন। তো এই সেই কাঙ্ক্ষিত K30 আলট্রা। আলট্রা নামধারী ফোনে এদিক সেদিক সর্বত্র এক আলট্রার ছোঁয়া থাকার কথা ছিল, যদিও এটি কিন্তু দেখতে হুবহু K30 প্রো এর মতো। হুবহু বলতে একদম একেবারেই হুবহু। আমার ইমপ্রেশন ভিডিওতে এর আনবক্সিং প্লাস ডিভাইস বডি স্ট্রাকচার অ্যান্ড লেআউট নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটি শেষে আরেকবার দেখে আসতে পারেন। আমাদের ইমপ্রেশন ভিডিওটি ডিজাইনের ব্যাপারটা Xiaomi চাইলে চেঞ্জ আনতে পারতো, যেহেতু Xiaomiর 10ম অ্যানিভার্সারি স্পেশাল প্রোডাক্ট এটা, কিন্তু তারা সেটা করেনি। তো কেয়ার করার K30 প্রো এর মতো যেসব জিনিস যেখানে অবস্থিত এই ফোনটার একদম সেই সব জিনিস সেই জায়গায় অবস্থিত। খালি মাঝখান দিয়ে এই ফোনটার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা চলে গেছে মঙ্গল গ্রহে। ওয়াই না, সিরিয়াস একটা ব্যাপার। K30 প্রোতে সেম লেআউট থাকা সত্ত্বেও সেখানে 3.5 মিলিমিটার জ্যাক পোর্টটা ছিল, তা এখানে আমার মতে বেশ ইজিলি ইমপ্লিমেন্ট করা যেত, বাট তারা দেয়নি। ইভেন কোম্পানিগুলো এই 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্টকে এক প্রকার ব্লেম করে বসে যে এইটার জন্য নাকি তারা বিগার ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পারে না। বাট এই ফোনটাতে থাকছে 45 mAh ব্যাটারি, যেখানে F2 প্রোর ব্যাটারি এর থেকে 200 মিলিঅ্যাম্পিয়ার বেশি। ওয়াও, হোয়াট এভার। আরেকটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে K30 আলট্রাতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, আর এই স্টেরিও স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো। প্রাইস হিসেবে বেশ ভালো একটা ডুয়েল স্পিকার সেট আপ। আরেকটু লাউড আশা করেছিলাম ডুয়েল স্পিকার সলিউশন হিসাবে, কিন্তু মিউজিক অ্যান্ড গেমিং এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো এই ডুয়েল স্টেরিও স্পিকার থেকে। সো ওভারঅল K30 প্রো এর সাপেক্ষে এটা বেশ ভালো একটা প্লাস পয়েন্ট। আর স্পিকার নিয়ে যেহেতু বললাম, আনাদার বিগ থিং ইজ দ্য ডিসপ্লে। K30 Ultra, K30 Pro, both devices are protected by Corning Gorilla Glass 5. K30 Pro এর মতো এতেও থাকছে 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে অ্যান্ড স্ক্রিন টু বডি রেশিও 87.2% অ্যাপ্রক্স। যদিও K30 Pro তে ছিল সুপার AMOLED ডিসপ্লে, বাট পার্থক্য সেরকম নজরে পড়েনি। ডিসপ্লে ওয়ার্ম ছিল কিছুটা, যেটা সেটিংস থেকে কালার স্কিম থেকে কুল করে খুব একটা সুবিধা হয়নি। তারপরেও সাইড বাই সাইড দেখতে K30 Pro থেকে K30 আলট্রাতে বেটার লেগেছে। তবে একটা জিনিস লক্ষণীয়, যে লাল নীল সবুজ টাইপের যেসব বেস কালারগুলো সেগুলো অনেক পপ করছিল। MIUI 12.0.12.0 আপডেটের পর কালারের পপিনেস একটু কন্ট্রোল এসেছে। অনেকের কাছে কালারের এই পপিনেসের ব্যাপারটা ভালো লাগতে পারে, বাট এটাকে আমি আপাতত নেগেটিভের কাতারে ধরছি। এছাড়াও ডিসপ্লে ব্রাইটনেস, শার্পনেস হুবহু K30 Pro মতো দেখতে। HDR10 সাপোর্টেড ডিসপ্লে জাস্ট লাইক K30 Pro অ্যান্ড Xiaomi আদার ফ্ল্যাগশিপ ডিভাইসেস। থাকছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট, তাই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলোতে HD স্ট্রিম সাপোর্ট করবে। বাট সব কিছু সেম থাকলেও ব্যাপারটা ঘুরে যায় ওয়েন ইট কামস টু রিফ্রেশ রেট। K30 আলট্রা ডিসপ্লেতে থাকছে 120 হার্টস রিফ্রেশ রেট, অপরদিকে ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেটে থাকছে 240 হার্টস টাচ স্যাম্পলিং রেট। ওয়াও, বেশ স্মুথ লাগছিল সব কিছু মিলিয়ে। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট বেশি হবার দরুন বেশ রেসপন্সিভ লাগছিল ইউজ করে, যেখানে এর ইমিডিয়েট বড় ভাই K30 প্রোতে আপনারা পাচ্ছিলেন 60 হার্টসের ডিসপ্লে। 120 হার্টসের ব্যাপারটা ম্যাক্সিমাম টাইমই পারফেক্ট ছিল, যদিও দু এক জায়গায় দুরুম দুরুম করে কমে যাচ্ছিল। একদম শুরুতে বেশ বেঁধে বেঁধে যাচ্ছিল লক স্ক্রিন, লেফট সাইডের চাইনিজ ফিড অ্যান্ড কুইক সেটিংস অপশনে, যেটা তারা 12.0.8.0 আপডেটে একেবারে ফিক্স করলেও নিউ 12.0.12.0 আপডেটে আবার সেই ফ্রেম ড্রপের ব্যাপারটা ফিরে এসেছে। নাইস Xiaomi, আসলে কিছু বলার নাই। ওভারঅল বিচার বিবেচনা করলে ইজিলি বলা যায় যে K30 Pro থেকে K30 আলট্রা বেশি প্রাধান্য পাবে অন্তত ডিসপ্লের ব্যাপার স্যাপারে, প্লাস এই প্রাইস রেঞ্জেও ডিসপ্লের দিক দিয়ে অন্তত খুব বেশি এগিয়ে থাকবে। ডিসপ্লে কথা তো শেষ, এবার ডিসপ্লে ঠিক নিচের জিনিসপত্রগুলো নিয়ে কথা বলা যাক, কজ দিস ইজ দ্য মেইন টপিক অফ দিস রিভিউ, দ্য হার্ডওয়্যার। K30 আলট্রা রান করছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 1000 প্লাস এসওসিতে। ডায়মেনসিটি 1000 প্লাসের টোটাল নাম্বার অফ কোর অ্যামাউন্ট 8টি বা
অক্টাকোর ক্লাস্টার প্রসেসর, যার 4টি কোর হিসেবে ব্যবহৃত হয়েছে পাওয়ারফুল বিগ কোর এআরএমের কোর্টেক্স A77, যাদের ক্লক স্পিড 2.6 GHz, আর বাকি 4টি কোর লিটল কোর বা পাওয়ার এফিশিয়েন্ট কোর কোর্টেক্স A55, যাদের ক্লক স্পিড 2 GHz। জিপিইউ হিসেবে থাকছে এআরএমের মালি G77 MC9, যেটি একটি অক্টাকোরের পাওয়ারফুল জিপিইউ, আর আমাদের হাতের এই ভ্যারিয়েন্টটি বেস ভ্যারিয়েন্ট, অর্থাৎ 128GB ছিল আমাদের ইউনিটটি। এর গেমিং পারফরমেন্স নিয়ে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই একটা আইডিয়া পেয়ে গেছেন, কারণ আমাদের এ যাবৎকালের 27 মিনিটের একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস নিয়ে। তো যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য একটা শর্ট সামারি হলো, পাশাপাশি গেমিংয়ে ডাইমেনসিটি 1000 প্লাস বেশ হেড টু হেড কম্পিট করেছিল স্ন্যাপড্রাগন 865 এর সাথে। ম্যাক্সিমাম গেমের র পারফরমেন্সে 865 এগিয়ে থাকলেও ডাইমেনসিটি 1000 প্লাস একেবারেই পিছিয়েই ছিল। ফ্রেম রেট কিছুটা পিছিয়ে ছিল ডাইমেনসিটি 1000 প্লাসের সাথে, হিটিংয়েও ছিল স্ন্যাপড্রাগন 865 থেকে 2-3 ডিগ্রি বেশি অ্যাভারেজ হিসাবে। আবার হঠাৎ কিছু ক্ষেত্রে গেমে বেটার গ্রাফিক্স প্রোভাইড করেছে K30 আলট্রাতে স্ন্যাপড্রাগন 865 এর থেকে। হঠাৎ 1-2বার ওভারহিটিং ওয়ার্নিং আসছিল, সেখানে ফোন সর্বোচ্চ 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হচ্ছিল। ওভারঅল বেশ হাড্ডাড্ডি একটা লড়াই ছিল দুইটা চিপসেটের মধ্যে। তবে কল অফ ডিউটি মোবাইলে এখনও দুর্দশা অবস্থা। সর্বোচ্চ ভেরি হাই সেট করা যায় গ্রাফিক্স অপশনে, যেখানে FPS হাই পর্যন্ত আসে ম্যাক্সিমাম। ম্যাক্স বলে এখানে কোনো অপশনই নেই, যেটা আসলে হওয়ার কথা না। যেখানে পাবজিতে এইচডি গ্রাফিক্স অপশনে ম্যাক্স FPS অপশন আসে, যেটা অনেকের কাছে ইভেন আমার কাছেও বেশ বড় হতাশাজনক ব্যাপার। তবে লো গ্রাফিক্সে সেট করলে এক্সট্রিম FPS অপশন আসে, মানে এখনও পুরোটাই অপটিমাইজেশনের অভাব। তারপরেও মিডিয়াটেকের নাম আসলে সবার মাথায় 3টা কোশ্চেন আসে, ভাই বেশি হিট হবে কিনা, বা কেমন হিট হয়, ভাই ল্যাগ বা ফ্রেম ড্রপ করবে কিনা, ভাই ব্যাটারি ব্যাকআপ কেমন দিবে, ব্যাটারি ড্রেন হবে কিনা। প্রথম প্রশ্নের কথা বলবো আমরা এই ফোনকে যেভাবে ইউজ করা যায় একদম ইউজার হিসেবে ঠিক সেইভাবে ইউজ করেছি। ম্যাক্সিমাম হেভি ইউজ বা মিডিয়াম ইউজের মধ্যেই ছিল আমাদের ব্যবহারের ধরন। সেক্ষেত্রে বললে হ্যাঁ হিট হয়, আগের মিডিয়াটেকের মতো চরম হিট না হলেও স্ন্যাপড্রাগন 865 থেকে একটু বেশি হিট হয়। মোবাইল ডাটাতে গেম খেলার সময় যদি নেটওয়ার্ক উইক থাকে তখন মোটামুটি গরম হচ্ছিল ফোন, যদিও অনেকটাই বেয়ারেবল ছিল। কিন্তু সেম সিনারিওতে যখন বাইরে আউটডোরে গেম খেলেছিলাম তখন হিটটা বেশ ভালোই টের পাওয়া যায়। এছাড়া ক্যামেরা ইউজ করলে হিট হয় আউটডোরে, খেয়াল করলাম, বাট ইনডোরে বেশ ভালো ছিল, খুব একটা হিট হচ্ছিল না। দ্বিতীয় প্রশ্ন, ভাই ল্যাগ করে কিনা, পারফরমেন্স ড্রপ করবে কিনা। টু বি অনেস্ট আমাদের এই কয়েকদিনের ইউসেজে এমন কোনো কিছু খেয়াল করিনি বা চোখেও পড়েনি। আমি ঘুম থেকে উঠে আগে ফেসবুকে ঢুকি, টুকটাক কাজের ফাঁকে গেম খেলি, হুটহাট ছবি তোলা হয়, মানে আমার প্র্যাকটিক্যাল ইউজ যেটা, সেখানে এই ফোন বেশ ভালোই পারফর্ম করেছিল। তারপরেও একে পুশ করেছি অনেকভাবে, বেশ ভালোভাবেই সকল পুশ হ্যান্ডেল করেছিল। গেমিং যেদিন শ্যুট করা হয় সেদিন দুপুর থেকে রাত পর্যন্ত আমরা টানা ইউজ করেছিলাম, গেম খেলেছিলাম। একদম এই ডানা গেম খেলার মধ্যে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ বা স্টাটারিং স্লো ডাউন এমন কিছু ফেস করিনি। এর পারফরমেন্সে ক্যাটাস্ট্রফিক ড্রপ হয়েছে এমন কিছুই হয়নি। তবে হ্যাঁ, স্ট্রেস টেস্টের রেজাল্ট একটু ভিন্ন ছিল। আমরা 20 মিনিটের 20 থ্রেড সেট করে ডাইমেনসিটি 1000 ও স্ন্যাপড্রাগন 865 এর সাথে একটা স্ট্রেস টেস্ট করি। সেখানে ফার্স্ট টেস্টে ডাইমেনসিটি 1000 প্লাস খানিকটা থটল ডাউন করেছিল, কিন্তু পরবর্তী টেস্টগুলোতে মোটামুটি 18 থেকে 19% থটল ডাউন করেছিল। সেটা ফার্স্ট টেস্টের হিসেবে বেশ ভালো ছিল। হিটিংয়েও 3টি টেস্টে অ্যাভারেজে 42 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস আপ হয়েছিল। তবে এখানে লক্ষণীয় ছিল যে ডাইমেনসিটি 1000 প্লাস 865 থেকে তুলনামূলক কম ইনস্ট্রাকশন কমপ্লিট করেছিল, যেটা 3টা টেস্টই কম ছিল বেশ। এছাড়াও কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, দেখে নিতে পারেন। আমাদের অলমোস্ট 2 মাসের ইউসেজে এতটুকু বলতে পারে যে ফোনটা কোনো দিক দিয়ে পিছিয়ে ছিল না। স্ন্যাপড্রাগন 865 এর একদম হেড টু হেড কন্ডিশনে ছিল। কিন্তু এগুলো তো সব ভালো দিক, খারাপ দিক কি নেই? অবশ্যই খারাপ দিক আছে। হ্যাঁ, নেগেটিভ কিছু চোখে পড়েছিল। K30 আলট্রা আউট অফ দ্য বক্স MIUI 12 এ রান করছে, উইচ ইজ বেসড অন অ্যান্ড্রয়েড 10। আর সবাই তো জানেনি এই রমটা মোটামুটি বেশ অ্যানিমেশনে ভরপুর একটা রম, সুন্দর ছিল সব কিছু। যদি ইউআইতে প্রায় এদিক সেদিক একটা স্টার্টারে দেখা মিলতো, হোম স্ক্রিন থেকে চাইনিজ স্পিড, লক স্ক্রিন থেকে আনলকিংয়ের সময়, রিসেন্ট প্যানেল, অ্যাপ ওপেনিং ক্লোজিং, প্রায় সব জায়গায় স্টার্টারের আলোতে ছোঁয়া ছিল। যদি এই নিউ আপডেট 12.0.11.0 তে অনেকটাই ফিক্স ছিল, বাট স্টিল মাঝে মাঝে দেখা মিলতো। আর আরেকটা জিনিস, এইসব স্টার্টার কিন্তু MIUI 12 বলা অন্যান্য ফোনেও ছিল, রেডমি K30, K30 5G, এরপর পোকো X3 NFC, এগুলোতে সেম ইস্যুটা ছিল। মূলত এটা MIUI 12 এর রহস্য। চাইনিজ গ্লোবাল দুটাতেই আপাতত এই সমস্যা আছে। Xiaomi আশা করি এটা দ্রুত ফিক্স করবে, কারণ না করলে 120 Hz রিফ্রেশ রেটে জিনিসটা অনেক বেশি চোখে বাঁধে। আরেকটা জিনিস, আপডেটের আগে 120 FPS ফ্রেম রেটের গেমগুলো অলওয়েজ 60 FPS এ রান করছিল, বাট রিসেন্টলি Xiaomi এখন পর্যন্ত লেটেস্ট 12.0.12.0 আপডেটে এই ব্যাপারটা ফিক্স করেছে। বাট এই আপডেটে ফিরে এসেছে আগে সে স্টার্টারিং। অ্যান্ড আরেকটা জিনিস এবার খেয়াল করলাম, এই আপডেটে রেকর্ডিং চালু করে গেম খেললে গেমে ফ্রেম ড্রপ শুরু করে কিছুটা। আমাদের গেমিংয়ের ভিডিওটি 12.0.12.0 ভার্সনে আপডেট করে নিয়েছিলাম, সেখানে তুলনামূলক আগের থেকে সামান্য ফ্রেম ড্রপ বেশি ছিল। তাই যদি এখন কেউ ফোনটা নিতে চান এবং আপনারা যদি গেমিংয়ের সাথে সাথে ফোনের টুকটাক স্ট্রিমিংও করতে চান, MIUI এর এই ইউআই কন্ডিশন যদি থাকে তাহলে আপনার ডিসঅ্যাপয়েন্ট হবেন।
আর আরেকটা জিনিস সিরিয়াসলি খুব বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগলো, মিডিয়াটেক ডাইমেনসিটি 1000 প্লাস স্টোরেজ টাইপ সাপোর্ট হচ্ছে ম্যাক্সিমাম ইউএফএস 2.2, তাই তারা রেডমি K30 আলট্রাতে দিয়েছে ইউএফএস 2.1 টাইপ স্টোরেজ সলিউশন। র্যাম আর চিপসেট ভালো থাকলে অনেকে মনে করেন ইনাফ, বাট প্রতিটা ডিভাইসের ওএস ডিভাইসের স্টোরেজ হার্ডওয়্যারে ইনস্টল করা থাকে, তাই স্টোরেজ ডিভাইসের রিড রাইট স্পিড বেশি হলে সেটা কিন্তু পারফরমেন্সের প্রভাব ফেলে, যার কারণে এবং এটার বাস্তব উদাহরণ হচ্ছে যে পিসিতে যেমন এসএসডি লাগানো থাকে, এসএসডি ইউজ করলে পিসির ওভারঅল পারফরমেন্স, অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছু অনেক ফাস্ট হয়ে যায়, দ্যাটস ওয়াই পিসিতে সবাই এসএসডি ইউজ করে। তো সেম টাইপের সিনারিও এই স্মার্টফোনে ইউএফএস 2.1, 3.1 এরকম একটা হিসাব আছে, সেই ক্ষেত্রে ইউএফএস 2.1 অনেক ওল্ড টেকনোলজি, যেহেতু এটা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ সিরিজ, তারা এখানে চাইলে অ্যাটলিস্ট ইউএফএস 3 সাপোর্টটা দিতে পারতো এবং তারা দেয়নি, কি আর করার। তৃতীয় যে প্রশ্নটা সবার মধ্যে জাগে সেটা হচ্ছে যে ভাই ব্যাটারি ড্রেন হয় না, ব্যাকআপ কেমন পাবো? K30 আলট্রাকে পাওয়ার আপ করতে থাকছে 4500 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা এর বড় ভাই K30 Pro থেকে 200 mAh কম। ভিডিওর শুরুতে বলেছি আমরা অনেকভাবে এই কয়েকদিন এই ফোনকে ব্যবহার করেছি, লাইট ইউজ থেকে হেভি ইউজ কিছুই বাদ যায়নি। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যত আপডেট ইনস্টল করেছি তার কোনো আপডেটই ব্যাটারির উপর প্রভাব পড়েনি। শুরু থেকে এখন পর্যন্ত একই রকম ছিল ব্যাটারির পারফরমেন্স। মডারেট ইউসেজে একদিন ক্রস করে ব্যাকআপ তারপর 10 থেকে 15% চার্জ থাকে, তবে একটু চাপ দিলে সেটা কমে আসে, তখন স্ক্রিন অন টাইম অ্যান্ড স্ট্যান্ড বাই মিলিয়ে 22 থেকে 24 ঘন্টার মধ্যে থাকে। আর ফুল লোড দিয়ে গেম খেলে সাথে আনুষঙ্গিক অন্যান্য অ্যাপস একটানা ইউজ করলে কোনো দিন 7 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 7 ঘন্টা 20-30 মিনিট, আবার কোনো দিন 8 ঘন্টার কিছুটা কম এরকম স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। আর হুটহাট ব্যাটারি ড্রেন করে কিনা, না, ব্যাটারি রাতের বেলায় 2 থেকে 3-4% ড্রেন হয়, এই যা আর কি, কিন্তু এছাড়া কোনো প্রকার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখিনি। আর বক্সে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে চার্জ হতে 1 ঘন্টা পার হয়ে কোনো দিন 1 ঘন্টা 5 মিনিট, আবার কোনো দিন এর বেশি লাগছিল। 58 মিনিটে ফুল চার্জ হয় শাওমির দাবি, আর চার্জিং টাইমে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট আপ হচ্ছিল, বেশ চলনসই আর কি। K30 আলট্রার ক্যামেরা জাস্ট অ্যানাদার ইন্টারেস্টিং থিং, সেম এক্স্যাক্ট K30 Pro এর মতো সেটআপ অলমোস্ট। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেলের IMX682 সেন্সর, যেখানে K30 Proতে ছিল IMX686, আর বাদবাকি ক্যামেরা অপরিবর্তিত থাকছে সেম এস K30 Pro। মেইন ক্যামেরা ছবি নিয়ে কিছু বলার নেই। আগে বলি K30 Pro অ্যান্ড K30 আলট্রা দুটোর ইমেজ প্রসেসিং কিন্তু ভিন্ন ধরনের, দুই ধরনের ISP দিয়ে রানিং। K30 আলট্রাতে ডেলাইট শটগুলো বেশ দারুণ ছিল, ছবিতে এক্সপোজার বেশ অ্যাকুরেট ছিল, যেখানে K30 Pro ছবিগুলো কিছু কিছু ক্ষেত্রে ওভার এক্সপোজ করে ফেলেছিল। আলো বেশি থাকলে মানে ডাইরেক্ট সানলাইটে এই ওভার এক্সপোজনেস কিছুটা ডিটেল স্যাক্রিফাইস হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। K30 আলট্রাতে ডাইনামিক রেঞ্জ ছিল এই প্রাইস রেঞ্জে অসাধারণ, HDR অন করে তুললে ডাইনামিক রেঞ্জ স্বাভাবিক ক্রমে আরও ওয়াইড হয়, তবে আলো কম থাকলে আবার একটু কন্ট্রাস্টি ইমেজ তুলছিল, যেটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এছাড়া হোয়াইট ব্যালেন্স, কালার অ্যাকুরেসি, টেক্সচার অ্যান্ড ডিটেলসও আমার কাছে K30 আলট্রার ক্যামেরা বেশ ভালোই লেগেছে। আলট্রা ওয়াইড ক্যামেরার ফিল্ড অফ ভিউ কিছুটা কম ছিল K30 আলট্রাতে, তবে এখানেও বেশ ইমপ্রেসিভ কিছু শট পেয়েছি। হোয়াইট ব্যালেন্স, কালার, ডাইনামিক রেঞ্জ K30 Pro থেকে কিছুটা হলেও বেটার লেগেছে আমার কাছে, তবে আলো যখন কম আসে তত সমস্যার উদয় ঘটে। মেইন ক্যামেরা আর আলট্রা ওয়াইড ক্যামেরা দুটোতেই বেটার ছিল, কিছু কিছু ক্ষেত্রে K30 আলট্রা বেটার ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে K30 Pro বেটার ছিল, উইয়ার্ড। তবে K30 Proতে ভালো ডিটেলস ছিল, যেটা K30 আলট্রাতে জুম করলে ডিটেলস লস নোটিসেবল ছিল। তাছাড়া সাধারণ চোখের দেখায় দুটি ক্যামেরা অলমোস্ট সেম ছিল, কিছু পিকচার স্যাম্পল দেখে নিন। পোর্ট্রেট শট প্রথম দেখায় K30 আলট্রাকে ভালো লাগলেও জুম করে দেখি এজ ডিটেকশন অ্যাকুরেট ছিল না, বেশ খানিকটা গ্যাপ থেকে যায় ব্লার এরিয়া আর সাবজেক্টের এজের মাঝখানে, তবে ব্লার লেভেল বেশ ভালো ছিল। আর ম্যাক্রো শট ক্যামেরার জন্য এতে আছে 5 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো, ডিটেলস টিপিক্যাল ম্যাক্রো ক্যামেরা থেকে কিছুটা বেটার, বেশ ইমপ্রেসিভ ম্যাক্রো শটও তুলতে পারবেন জাস্ট লাইক K30 Pro। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের পপ আপ ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়ে বেশ ভালো শট পাচ্ছিলাম, ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, পোর্ট্রেট শটেও সেরকম কোনো ইস্যু দেখিনি, টুকটাক এজ ডিটেকশন এরর বাদে। তাছাড়া ফ্রন্ট ক্যামেরা ছিল কোয়াইট গুড। ভিডিওতে থাকছে ম্যাক্সিমাম 4K 30fps শুটের অপশন, সাথে জাইরো EI স্টেবিলিটি। 4K 30fps এখানে কাইন্ড অফ এ বামার, বাট এটা ডাইমেনসিটি 1000 প্লাসের লিমিট, এতটুকু প্রসেস করতে পারে আর কি। ভিডিও কোয়ালিটি ছিল ভালোই, তবে K30 আলট্রাতে কন্ট্রাস্ট একটু বেশি ভালো লাগছিল ভিডিওতে। EIS এর স্টেবিলিটি ভালোই, বাট স্বাভাবিক প্যান বা এদিক সেদিক নাড়ালে জিটারনেস লক্ষ্য করা যায়। এছাড়াও ডাইনামিক রেঞ্জ, কালারের পরিমাণ এগুলো ঘাটতি না থাকলেও K30 Proতে মানে অ্যাডভান্টেজ এর 8K রেজুলেশন ছিল শুটিংয়ের জন্য, তাই ডিটেলসের দিক থেকে K30 Proকে এগিয়ে রাখবো আমি K30 আলট্রা থেকে। এছাড়াও থাকছে 360 ডিগ্রি সাউন্ড ক্যাপচার করার সুবিধা, ভিডিও সাউন্ড কোয়ালিটি নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফাইড।
এছাড়া আরও টুকটাক সার্ভিস বেশ ভালোভাবে চলছিল। খেয়াল রাখবেন এটা চাইনা অনলি ফোন, মানে চাইনিজ কনজিউমারদের জন্য স্পেশালি বানানো ফোন, তাই এতে গুগল অ্যাপস থাকবে না। কেউ K30 আলট্রা কিনে না থাকলে বা কেনার ইচ্ছা থাকলে এই গুগল ইনস্টলার অ্যাপ দিয়ে গুগল অ্যাপস ইনস্টল করতে পারবেন। বিকাশ নগদ তো চাইনিজ রমে চলে না, এটা অনেকের ধারণা, বাট নো, বিকাশ যে কোনো ব্যাংকিং অ্যাপস খুব ইজিলি ইউজ করতে পারবেন, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবং ইউজ করার মেথডটাও আমাদের গ্রুপে পোস্ট করা আছে, ডিসক্রিপশনে সেই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো সেভাবে ব্যবহার করলে বিকাশ, নগদ, রকেটে মানে সকল ব্যাংকিং অ্যাপে কোনো সমস্যা হবে না। উবার, পাঠাও, ফুডপান্ডা এইসব বেশ ভালোভাবে চলছিল, জিপিএস ট্র্যাকিং রিলেটেড কোনো ইস্যু ছিল না। বাট গুগল ম্যাপসে মাঝে মাঝে এদিক সেদিক লোকেশন দেখায় লাফালাফি করছিল, কখনো কখনো আমি রাস্তায়, আবার কখনো বিল্ডিংয়ের চিপায়, এই ধরনের একটা অবস্থা ছিল আর কি। চায়না মার্কেটের জন্য বানানো স্পেশাল ফোন, কি বলবো না বলবো বুঝতেছি না। ওয়াইফাই আর ব্লুটুথ একটু উইক ছিল K30 Pro এর তুলনায়, এই ধরনের 19-20 এ ধরনের পার্থক্য ছিল। স্লাইটলি কম রেঞ্জ পাচ্ছিলাম, স্পিডও পাচ্ছিলাম কম, এছাড়া কোনো সমস্যা দেখিনি। কল কোয়ালিটিও ছিল বেশ ভালো ও ক্লিয়ার। 4G নেটওয়ার্ক ইনডোরে একটু ইস্যু করছিল, সব ধরনের ফুল দাগ, সব ফোনে ফুল দাগ থাকলে এই ফোনে এক দাগ কম আর কি। তবে ভাই 5G কিন্তু একদম ফাটাফাটি চলেছে, সেই স্পিড। যাই হোক, হিয়ার ইজ দ্য কনক্লুশন। Xiaomi Redmi K30 Ultra আমরা প্রায় দীর্ঘ 1.5 মাসের উপর ব্যবহার করেছি। সো Xiaomi হিসাবে বললে দিস ইজ আ গুড ডিভাইস, বাট ইট কুড বি মাচ বেটার। MIUI 12 এর যে ব্যাপারটা, সেটা দেখে মনে হয়েছে যে বেশ হেভি রম বলতে হবে, অ্যানিমেশনগুলো ওভারঅল সুন্দর, কিন্তু তারা আরও স্মুথ করতে পারতো, যেটা এই ডিভাইসের শুরুর দিকে অনেকটা চপে ছিল। UI ট্রানজিশন সুন্দর, অনেক জায়গায় বেশ ভালো ফ্রেম ড্রপ পেয়েছিলাম। যেহেতু এটা টোটালি একটা নতুন প্রসেসর, তো Xiaomi এখানে উচিত তাদের সফটওয়্যার যতটুকু পারে অপটিমাইজ করে আর একটু রিফাইন করা উচিত। কারণ এরকম যদি এই অবস্থা যদি থাকে সফটওয়্যারের, যে UI ল্যাগ করতেছে, স্টার্টার করতেছে, যদিও তারা ফিক্স করেছে, আবার আপডেটে আবার ফিক্স হয়, আবার স্টার্টার শুরু হয়, এগুলো ইস্যু ফিক্স করলে এই ফোনটা দিয়ে আরও মাচ বেটার ইমপ্রুভড পারফরমেন্স পাওয়া যেত। আমি MIUI 12 নিয়ে আসলে একটু হতাশ আসলে, কারণ যত ফোনে MIUI 12 ব্যবহার করলাম প্রায় সবগুলোতে এই সমস্যা। তবে শুধু ফোনের কথা বললে আমি K30 Ultra নিয়ে ইমপ্রেসড, যদি আমি একে চাইনিজ ইউয়ান হিসেবে তুলনা করি। বেস মডেল 2000 ইউয়ান, সেটা দেশের মার্কেটে 30,000-এর মধ্যে হওয়ার কথা, সেখানে এটি 35 থেকে 37,000 সেল হচ্ছে। এই রিভিউ বানানোকালীন 27 অক্টোবর লঞ্চ হলো K30 সিরিজের নতুন ফোন Redmi K30S উইথ স্ন্যাপড্রাগন 865। সেটার স্টার্টিং প্রাইস 2600 ইউয়ান। তো এখন আশা করি K30 Ultra 30-এর মধ্যে চলে আসবে। আর এই ফোনের প্রাইস 30K-তে ড্রপ করলে 30,000-এ এই ফোনটা জাস্ট বেস্ট একটা ডিল হতে পারে। টানা 1.5 মাস এই ফোনটা শুধুমাত্র এই জন্য ইউজ করেছি, এর মিডিয়াটেকের যে প্রসেসরটা, সেটা কোনো প্রকার পারফরমেন্স ড্রপ বা কোনো ধরনের স্টার্টারিং, ফ্রেম ড্রপ এগুলো দেখা কিনা। অ্যান্ড সিরিয়াসলি এমন কিছু দেখায়নি। ইভেন পারফরমেন্সে হেড টু হেড ক্লোজ ছিল স্ন্যাপড্রাগন 865-এর সাথে। যদিও যদি আপনি একদম লং টাইম একটা ইউজিংয়ের জন্য ডিভাইস চান, যে 3 বছর একদম ভালো একটা ব্যাকআপ দিবে, তাহলে স্ন্যাপড্রাগন 865-এ যেতে পারেন। বাট এটা আপনাকে 3 বছর ব্যাকআপ না দিলেও আশা করি 2.5 বছর হয়তো ব্যাকআপ দিবে, সেটাই মনে হলো এই 1.5 মাসের ইউজিংয়ের পর। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি মিডিয়াটেকের কোনো চিপসেট নিয়ে সিরিয়াসলি স্যাটিসফাইড। তো যাই হোক, এনাফ হলো আবেগী কথাবার্তা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।